আকাশবাণী কলকাতা পডকাস্ট। আকাশবাণী কলকাতা পডকাস্টে আজকের বিষয় মরণোত্তর অঙ্গ ও নেত্রদান। এ বিষয়ে শুনবেন সমাজকর্মী, মরণোত্তর অঙ্গদান আন্দোলন কর্মী সুদীপ্ত সাহা রায়ের সাক্ষাৎকার। তার সঙ্গে কথা বলেছেন দেবর্ষী ঘোষ। আকাশবাণী কলকাতা পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ এমন একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো যেখানে একজন মানুষের জীবন দান বা নবজীবন প্রাপ্তি, এই কথাটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি। সরাসরি সেইটা কিভাবে সম্ভব বা বাস্তব হতে পারে সেই বিষয়টাই আজকের পডকাস্টে উঠে আসবে। তা হলো মরণোত্তর অঙ্গদান। এখনকার চিত্রটা কেমন আমাদের রাজ্যে, দেশে, বাইরের অন্যান্য দেশের নিরিখে, সেই সব আমরা আজকে জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আজকের পডকাস্টে রয়েছেন সুদীপ্ত সাহা রায়, সাধারণ সম্পাদক, গণদর্পণ। সুদীপ্তবাবু, আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে। নমস্কার। অঙ্গদান এই কথাটা আমরা যখন বলি, দুটো বিষয়ই হয়। আমরা জানি যে জীবিত অবস্থায় অঙ্গদান হতে পারে, লিভিং ডোনেশন, অথবা মৃত অবস্থায় একজন মৃত ব্যক্তির শরীর থেকে ক্যাডাভার ডোনেশন আমরা বলে থাকি। আমরা আজকে বিষয়টা মরণোত্তর অঙ্গদানেই সীমাবদ্ধ রাখব। শুধু একটু ছুঁয়ে যাই যে জীবিত অবস্থায় কি অঙ্গ আমরা দান করতে পারি, করা সম্ভব? হ্যাঁ, একজন জীবিত মানুষের দুটো কিডনি থাকে। একটা কিডনি যার শরীরে প্রতিস্থাপন করা দরকার, তার শরীরে প্রতিস্থাপন করা যায় এবং সেটা হয়ে থাকে। ওই রক্তের গ্রুপ ম্যাচ করতে হবে ইত্যাদি। আর লিভারের একটা অংশ, লিভার একটা অংশ যদি প্রতিস্থাপন করা যায়, সেই লিভারটা আস্তে আস্তে বড় হয়ে স্বাভাবিক আকৃতির কর্মক্ষম লিভারে পরিণত হতে পারে। এগুলো চিকিৎসা বিজ্ঞানে জানা। এইবারে আমরা যদি মৃত্যু পরবর্তী অঙ্গদান সেই দিকে তাকাই, কয়েকটা টার্ম শুনে থাকি যে মরণোত্তর অঙ্গদান, দেহদান এবং টিস্যু ডোনেশন। তো সেইটা কোনটা কি একটু যদি বলেন, এবং কোন কোন অঙ্গ বা কলা আমরা দান এবং প্রতিস্থাপন করতে পারি। এর আগে জেনে নেওয়া দরকার যে মৃত্যু হচ্ছে দু রকমের। একটা মৃত্যু হচ্ছে কার্ডিওরেসপিরেটরি ফেলিওর ডেথ, যেটা আমরা সাধারণভাবে দেখতে পাই। হাসপাতালে জেনারেল বেডে মারা যাচ্ছেন, বাড়িতে মারা যাচ্ছেন, তার কার্ডিয়াক অ্যারেস্ট হলো, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো মারা গেল। এই ক্ষেত্রে অঙ্গগুলো প্রতিস্থাপনযোগ্য নয়, কিন্তু টিস্যু প্রতিস্থাপনযোগ্য। বেশ খুব পপুলার যে টিস্যুটা আমরা প্রতিস্থাপন করে থাকি সেটা হচ্ছে কর্নিয়া। ঠিক। আমরা প্রতিস্থাপন করতে পারি স্কিন। আমাদের এখানে স্কিন ব্যাংক রয়েছে SSKM হাসপাতালে। আমরা হার্ট ভালভ করতে পারি, আমরা কানের পর্দা করতে পারি, আমরা ভেন করতে পারি, আমরা নার্ভ করতে পারি। এরকম অনেক টিস্যু আছে যেগুলো আমরা প্রতিস্থাপন করতে পারি। আর দেহদান হচ্ছে কার্ডিওরেসপিরেটরি ফেলিওর ডেথ হওয়ার পরে সেই দেহটাকে মেডিকেল রিসার্চের জন্য এবং ডিসেকশনের জন্য কাজে লাগানো। দেহদানটা এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আর অঙ্গদানের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ব্রেন স্টেম ডেথ, অর্থাৎ মস্তিষ্ক মৃত্যু। ধরুন আমার সেরিব্রাল হেমারেজ হলো, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত আঘাত হলো, সেখানে আমাকে হাসপাতালে ভর্তি করা হলো, আমাকে আইসিইউতে ভর্তি করা হলো, আমাকে ভেন্টিলেশনে দেওয়া হলো। ডাক্তারবাবু বললেন যে আমার মস্তিষ্কে রক্ত সঞ্চালন হচ্ছে না, আমার ব্রেন ডেথ হয়েছে। এই সময় কি হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্টটাকে আপনি ডিলে করতে পারেন হার্ট লাং মেশিন চালিয়ে, অর্থাৎ অঙ্গগুলো বেঁচে আছে। এই সময় আমার অঙ্গগুলো শরীর থেকে সংগ্রহ করে নিয়ে গ্রহীতা যিনি হবেন তার শরীরে এটা প্রতিস্থাপন করা যেতে পারে। এটাই হচ্ছে ক্যাডাভার, যে অর্থাৎ মৃতদেহ থেকে অঙ্গ সংগ্রহ করে দান বা প্রতিস্থাপনের করার কাজ। বেশ, তাহলে শ্রোতাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ জেনে রাখা যে অঙ্গ দান এবং অঙ্গ প্রতিস্থাপনের জন্য ব্রেন ডেথ হলেই একমাত্র আমরা সেটা করতে পারবো। ঠিক। কিন্তু যে কোনো মৃত্যু, কার্ডিওরেসপিরেটরি ফেলিওরে মৃত্যু হলেও টিস্যু, যেগুলো আপনি বললেন, কর্নিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ টিস্যু এবং স্কিন, আমাদের ত্বক, সেইটা দান করা সবসময়ই যায়। নিশ্চয়ই। এইবারে ব্রেন ডেথের প্রসঙ্গ এলো, এটা খুব গুরুত্বপূর্ণ।
যেটা জানতে চাইবো যে আপনি বললেন যে এমন একটা পরিস্থিতি যেখানে ব্রেন স্টেম ডেথ হয়েছে, এবং সেইটাকে তাহলে কি ধরে নেওয়া যায় যে এই পরিস্থিতি থেকে যিনি রোগী তার আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই? ব্রেন ডেথ হওয়া মানেই হচ্ছে ইরিভার্সিবল, ইরিভার্সিবল। অর্থাৎ তাকে আর ফিরিয়ে আনা যাবে না। এই যে তাকে আর ফিরিয়ে আনা যাবে না, মস্তিষ্ক মৃত্যু হয়েছে, এটাই মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। ঠিক। যে যখন ডাক্তারবাবুরা বলেন যে ব্রেন ডেথ হয়ে গেছে, তখন পরিবারের পক্ষ থেকে বলা হয় আর একটু চেষ্টা করে দেখুন না। ঠিক। এই আর একটু চেষ্টা করে দেখুন না কথাটা উনি বলবেন না যদি ওনার মধ্যে এই সচেতনতা তৈরি করা যায় যে এর থেকে আর ফিরে আসা যায় না, বিজ্ঞানের কোনো সায় নেই। ঠিক। এইবার আমাদের রাজ্যে বা দেশেই বলি, প্রাতিষ্ঠানিক দিক থেকে এবং প্রথাগত দিক থেকে এমন কোনো নিয়ম কানুন বা একটা খুব সুস্পষ্ট যে পদ্ধতিগত ব্যাপার, সেইটা কি রয়েছে যে ব্রেন ডেথ হলে তার একটা আনুষ্ঠানিক ঘোষণা থাকবে এবং তারপর আত্মীয় পরিজনদের জানানো, সেইগুলো? 1994 সালে আমাদের দেশের সংসদ এই আইন পাশ করেছে সর্বসম্মতিক্রমে। সেটা হচ্ছে দি হিউম্যান অর্গান ট্রান্সপ্লান্টেশন অ্যাক্ট। তারপরে তার 3 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে, অনেক টিস্যুর ব্যাপারটা ঢুকেছে। কিন্তু সেই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সেখানে মস্তিষ্ক মৃত্যু, ব্রেন ডেথের ডেফিনেশনকে বলা হয়েছে। আগে যেটা পরিষ্কারভাবে আমাদের দেশে ছিল না। আচ্ছা। এবার সেটাকে রূপায়ণ করার ব্যাপার। আইন তো হলো, এই রূপায়ণ করার জন্য দরকার সচেতনতা। অর্থাৎ ব্রেন ডেথ হয়েছে, ব্রেন ডেথ হলে পরে সংশ্লিষ্ট সমস্ত মহল, শুধু রোগীর পরিবার না, ডাক্তারবাবু, যেখানে মারা যাচ্ছেন সেই চিকিৎসা কেন্দ্রের যে কর্তৃপক্ষ এবং সরকার, অর্থাৎ যখন এটাকে ঘোষণা করা হবে তখন সরকার নির্ধারিত যে এমপ্যানেলড তালিকাভুক্ত চিকিৎসক আসবেন এবং তারা পরীক্ষা নিরীক্ষা করে 12 থেকে 24 ঘন্টার মধ্যে ঘোষণা করবেন হ্যাঁ এই রোগীর মস্তিষ্ক মৃত্যু হয়েছে। আচ্ছা। এখন এই যে ঘোষণা করার ব্যাপারটা সব রাজ্যে একই নিয়ম নেই। আমাদের রাজ্যে যেমন এটা বাধ্যতামূলক নয়, তামিলনাড়ু এবং তেলেঙ্গানায় এই ঘোষণাটা বাধ্যতামূলক। ফলে তামিলনাড়ু বা তেলেঙ্গানাতে মস্তিষ্ক মৃত্যু হলে সেখান থেকে অর্গান সংগ্রহ করা এবং প্রতিস্থাপন করার ঘটনাটা একটু বেশি, তুলনায় বেশি। বেশ। এইবারে যেটা জানতে চাইব যে মৃত্যুর কত ঘন্টার মধ্যে প্রসেসটা সম্পূর্ণ করার ব্যাপার থাকবে, যে অঙ্গ গ্রহণ, সেটাকে নিয়ে যাওয়া, প্রতিস্থাপন, এটার সময়সীমা আছে নিশ্চয়ই? হ্যাঁ, টিস্যুর ক্ষেত্রে বলি, যেমন ধরুন কর্নিয়া, কর্নিয়া মৃত্যুর 6 ঘন্টার মধ্যে সংগ্রহ করে নিতে হবে। আচ্ছা। বিভিন্ন অঙ্গ 8 থেকে 12 ঘন্টার মধ্যে, কখনো কখনো বেশি, সেটা সংগ্রহ করে নিতে হয়। সেজন্যই দেখবেন যে প্রতিস্থাপনের সময় গ্রিন করিডরের কনসেপ্টটা এসেছে। ঠিক, একদমই। এবারে ধরুন আপনারা সংগঠনের হয়ে কাজ করছেন বা অন্য যে কোনো সংগঠন থেকে তাদের কাছে কেউ একজন অঙ্গীকার করেছিলেন, তার মৃত্যু ঘটলো, আপনারা সেখান থেকে সংগ্রহ করলেন। এবার সেইটাকে কোথায় আপনারা পৌঁছে দেন বা সংরক্ষণ কিভাবে করেন? কর্নিয়া সংগ্রহ করছে আই ব্যাংক এবং সেটা প্রিজার্ভ করা হচ্ছে। করার পর সেটাকে দৃষ্টিহীন মানুষের প্রয়োজন অনুযায়ী কাজে লাগানো হচ্ছে। এই প্রসঙ্গে বলতে পারি যে আমাদের রাজ্যে প্রতি বছর 12,000 কর্নিয়ার প্রয়োজন হয়। আমরা সংগ্রহ করতে পারি 4,000 থেকে 4,200। সারা ভারতবর্ষে প্রতি বছর 1 লক্ষ কর্নিয়ার প্রয়োজন হয়, আমরা সংগ্রহ করতে পারি 40,000। মানে 40% কর্নিয়া আমরা সংগ্রহ করতে পারি, 60% আমাদের আরো করতে হবে। ঠিক, সেই চাহিদা এবং যোগানের ফারাকটা এখন অনেকটাই আছে। আপনি যদি শ্মশানে এবং কবরখানায় যান, প্রতিদিন কত মানুষকে পুড়িয়ে আমরা চোখ নষ্ট করছি, কবর দিয়ে চোখ নষ্ট করছি, অথচ এগুলো দৃষ্টিহীনদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার কাজে খুব সহজেই কাজে লাগানো যেতে পারে। শুধু এখানেই সচেতনতা বিকাশ এবং প্রসারের কাজটা করতে হবে। সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন, সরকার, বিশেষ করে এখানে মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারা যদি এই ভূমিকা পালন করেন, বাড়ছে, আগের থেকে অনেক বেড়েছে নিশ্চয়ই, কিন্তু তা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। কারা অঙ্গদান করতে পারেন, মানে কোনো বয়স সীমা বা ধরুন কারো কোনো গুরুতর অসুখ হয়েছে সেক্ষেত্রে কি করতে পারবেন না, এরকম কোনো বিধিনিষেধ আছে? অঙ্গদান অঙ্গীকার সকলেই করতে পারেন, সকলেই করেন, যে কোনো বয়সের। এখন মৃত্যুর পর যদি তার ব্রেন ডেথ হয়, মস্তিষ্ক মৃত্যু হয়, তাহলে পরে তার অঙ্গের পোটেনশিয়ালিটি
কতটা সেটা বয়স অনুযায়ী নিশ্চয়ই বিচার করা হবে। ধরুন একজন ৮০-৮৫ বছর বয়স মানুষের তার মস্তিষ্ক মৃত্যু হয়েছে, তার হৃদযন্ত্রটাকে সংগ্রহ করা হবে কিনা। একজন ৮০-৮৫ বছর বয়সের মানুষের হার্ট ততটা প্রতিস্থাপনযোগ্য এবং সক্ষম থাকে না। হয়তো দেখা গেল তার কিডনিটা ঠিক আছে, কিডনি সংগ্রহ করা হবে। বেশ, এই যে ধরুন হাসপাতালে ব্রেন ডেথের পর অঙ্গ দান করলেন এবং সেই অঙ্গ গৃহীত হলো, তারপর মৃতদেহ সেটা আবার পরিজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং তারা যথাযথ সৎকার করতে পারেন। হ্যাঁ, অঙ্গদানের পর পরিবার যদি চান যে মৃতদেহ ফিরিয়ে নিতে, তাদের প্রথামাফিক সৎকার করবেন বলে সেটা ফিরিয়ে দেওয়া হয়। আর যদি বলেন না চিকিৎসা বিজ্ঞান আরো গবেষণার জন্য সেটাকে কাজে লাগানো হোক, সেটা হতে পারে। সেটা নির্ভর করছে সেই সংশ্লিষ্ট পরিবার কতটা সংস্কার মুক্ত হতে পারলেন তার উপর। অনেকের মধ্যেই এইটা একটা থাকে যে তার শরীরে একটা বিকৃতি থাকবে অঙ্গ নিয়ে নিলে। শ্রোতাদের জন্য বলি সেটা একেবারেই ঠিক নয়, হ্যাঁ ভিত্তিহীন। কাজেই সেই চিন্তা মাথা থেকে বার করে দিতে পারেন আপনারা। ঠিক। এবারে জানতে চাইবো, কেউ অঙ্গদান তার অঙ্গীকার করতে চাইছেন, সেটা কি কি পদ্ধতি আছে? অফলাইন এবং এখন কি অনলাইনও কোনো ব্যবস্থা আছে কিনা সেটাও জানতে চাইবো। গণদর্পণে হয়, বিভিন্ন মেডিকেল কলেজে হয়। অঙ্গীকার পত্র সাইন করে তিনি অঙ্গীকার করলেন, দুজন উইটনেসের সই নেওয়া হয়। উইটনেস যে কেউ হতে পারেন, পরিবারের লোক হলে ভালো। আমাদের যেখানে আছে যে আমরা ফর্মটা পাঠিয়ে দিই, কিন্তু ফর্মটা ফিল আপ করে আমাদের কাছে পৌঁছে দিতে হয় বাই পোস্ট। পৌঁছে দিলে আমরা একটা ফর্ম সই করে আবার ফেরত দেব এবং সাথে একটা ডোনার কার্ড দিয়ে দেব। বিভিন্ন মেডিকেল কলেজে এখন অনলাইন পদ্ধতি চালু হয়েছে, সেটা করতে পারেন। আসল কথা হচ্ছে সচেতনতার বিকাশ, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং সেটার প্রসার। এই ব্যাপারে সরকারি উদ্যোগ যদি বলি আমাদের রাজ্যের ক্ষেত্রে বা দেশের ক্ষেত্রে, সেইটা কতটা আছে এবং রাজ্যে সরকারি যোগাযোগ কেন্দ্র কোনটা? সারা দেশে যেটা আছে কেন্দ্রীয়ভাবে ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন, সেটা নতুন দিল্লিতে অবস্থিত সাফদারজং হসপিটালে। আর আছে আমাদের এখানে আছে সোটো এবং রোটো। সোটো হচ্ছে স্টেট অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন, রোটো হচ্ছে রিজিওনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন, সেটা SSKM-এ। যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হবে, ধরুন কারো পরিবারে চিকিৎসা হচ্ছে, আইসিইউতে আছে, ভেন্টিলেশনে দেওয়া হয়েছে এবং তারপর ডাক্তারবাবু বললেন ব্রেন ডেথ হয়েছে, পরিবার এগিয়ে এলেন, সংশ্লিষ্ট চিকিৎসক এগিয়ে এলেন, হ্যাঁ ব্রেন ডেথ ঘোষণা করার পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি, আপনারা যদি সায় দেন পরিবারের পক্ষ থেকে, তখন এই ব্যাপারটা করা যেতে পারে। যেটা বলছিলাম, রোটোর সঙ্গে বা ছোটোর সঙ্গে যোগাযোগ করে তারা সমস্ত প্রসেসটাকে কমপ্লিট করতে পারেন। কিভাবে সরকার নির্ধারিত যে এমপ্যানেল ডাক্তার তারা আসবেন, এসে ঘোষণা করবেন ইত্যাদি, বেশ সমস্ত পদ্ধতিটা তারা ক্লিয়ার করে নিতে পারেন সেই সময়। বেশ, অনেক সময় আমরা দেখি এই যেটা বললেন যে আত্মীয় পরিজনরা তারা তখন সিদ্ধান্ত নেবেন এবং হয়তো কেউ তার জীবদ্দশাতেই অঙ্গীকার করে গেছেন, কিন্তু মৃত্যুর পর যখন কোনো সংগঠন থেকে, যে সংগঠনে তিনি অঙ্গীকার করেছেন, তারা যখন তার, সেটা কর্নিয়া হতে পারে বা যদি দেহদান করে যান সেটাও হতে পারে, সেখানে তখন তার পরিবারের সদস্যরা বা আত্মীয় পরিজনরা তারা একটা বিরোধিতা করছেন, তাদের রক্ষণশীলতা থেকে তারা বিরোধিতা করছেন, তখন কি আর কিছু করার থাকে? না, পরিবারের লোকের সিদ্ধান্তই চূড়ান্ত, কিছু করার নেই। এখানেই সচেতনতা বিকাশের গুরুত্ব এবং তাৎপর্য। পরিবার যাতে বিরোধিতা না করেন, পরিবার যাতে এগিয়ে আসেন, সেই জন্য যারা অঙ্গীকারবদ্ধ হন তাদেরকে আমরা সবসময়ই বলি, আপনি অঙ্গীকারবদ্ধ হয়েছেন স্বাগত, কিন্তু আপনি পরিবারকে সচেতন করুন, পরিবারকে গিয়ে বলুন আমি এই কাজটা করেছি, আমার মৃত্যুর পর তোমরা এটা বাস্তবায়িত করো। ঠিক, কারণ শেষ পর্যন্ত নির্ভর করবে পরিবার এবং পরিজনের ওপরই। ঠিক তাই। এইবারে যদি ধরা যাক একজন কোনো ব্যক্তি, তার নিকট আত্মীয় স্বজন কেউ নেই, তিনি একা থাকেন এবং হয়তো এখন কোনো একজন প্রবীণ বা প্রবীণা, তিনি ধরা যাক তার বাড়িতে বা কোনো একটা ফ্ল্যাটে একা থাকেন, সেখানকার যারা তার প্রতিবেশী বা ফ্ল্যাট বা সোসাইটির মেম্বাররা তার দেখাশোনা করতেন এবং তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং শেষ পর্যন্ত তিনি মারা গেছেন, ধরে নেওয়া যাক ব্রেন ডেথই হয়েছে, সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কি কারো থাকে? এখানে সমস্যা হচ্ছে,
এই সমস্যাটা আগে হতো না, এখন হচ্ছে। কিছু কিছু জটিলতাও তো বাড়ছে সমাজে। তো এই ক্ষেত্রে সমাধানটা হতে পারে সংশ্লিষ্ট ব্যক্তি তিনি যদি কাউকে দায়িত্ব দিয়ে যান, অথরাইজ করে যান, আচ্ছা, যে আমার মৃত্যুর পর, সে যেই মৃত্যুই হোক, আমার দেহ আমি চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগাবো, আমার অঙ্গ চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগাবো, এবং আমি যাকে অথরাইজ করে যাচ্ছি তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচনা যেন করা হয়। আপনি জটিলতার কথা বললেন, আমি খুব ছোট্ট করে উল্লেখ করি, শ্রোতাদের অনেকেরই হয়তো এখনো স্মৃতিতে থাকবে রাজ্যের নদিয়া জেলার একটি ঘটনা, যেখানে একজন শিক্ষক সমাজকর্মী, তার মা ইচ্ছাপত্র ছিল, কর্নিয়া উনি দান করে গেছিলেন। মার মৃত্যুর পর যখন তিনি নেত্রদান করতে যান, তখন পাড়া প্রতিবেশীরা বিক্ষোভ দেখায়, প্রতিবাদ করে এবং অভিযোগ করে যে তিনি দেহাংশ বিক্রির কাজ করছেন এবং তাকে গ্রেপ্তারও হতে হয়। শেষ পর্যন্ত কাগজপত্র দেখিয়ে তিনি নিষ্কৃতি জামিন পান। পান। হ্যাঁ, তো এই যে একটা পরিস্থিতি আমাদের সমাজে রয়েছে এখনো, আপনারা এত বছর ধরে মাঠে ময়দানে কাজ করছেন, গ্রাউন্ড রিয়েলিটিটা দেখছেন, কি মনে হচ্ছে এবং কি কি সংস্কার মানুষের থাকে যার জন্য তারা একটু পিছিয়ে থাকেন বিষয়টায়? যেমন একটা সংস্কার থাকে, যারা পূর্বজন্ম পরজন্মে বিশ্বাস করেন এখনো, তারা মনে করেন যে কর্নিয়া সংগ্রহ করার পর, তারা তো কর্নিয়া বোঝেন না, তারা বোঝেন চোখ। চোখ, ঠিক। পরের জন্মে উনি জন্মাবেন এবং দৃষ্টিহীন হয়ে জন্মাবেন। এইটা খুব কমন একটা প্রেজুডিস। এখানেই সমস্ত সচেতন শিক্ষিত মানুষের এগিয়ে আসার দায়িত্ব, মিডিয়ার এগিয়ে আসার দায়িত্ব। আপনারা কি কি পদ্ধতি নেন যখন সচেতনতা শিবির করেন? সচেতনতা শিবির যখন হয় তখন আমরা এগুলো বলার চেষ্টা করি, এবং সচেতনতা শিবির খুবই হয়, কারণ এখন পর্যন্ত ধরুন আমাদের মাধ্যমে 10 লক্ষেরও বেশি মানুষ মরণোত্তর দেহ অঙ্গদানে তারা অঙ্গীকারবদ্ধ হয়ে আছেন। আচ্ছা, গত 36 বছরে 4,500-এরও বেশি দেহ চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে বিভিন্ন মেডিকেল কলেজে রাজ্যের দান করা হয়েছে। এবং কোভিডের সময়ে দান করার অসুবিধে ছিল, কেন সেটাও তো একটা আমাদের কাছে নতুন বিষয়। ঠিক। কোথায় গিয়ে কি দাঁড়াবে আমরা কেউই জানতাম না, সচেতন অসচেতন সবাই। কিন্তু একটা জিনিস আমরা জানতাম যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছি, যে রোগ নির্ণায়ক ময়না তদন্তের জন্য কোভিডে যারা মারা যাচ্ছেন তাদের দেহ ব্যবহার করা যায় কিনা, অর্থাৎ যেটাকে বলে প্যাথোলজিক্যাল পোস্টমর্টেম। আচ্ছা। এবং আমরা খুব খুশি হয়েছিলাম এবং খুব গর্বিতও হয়েছিলাম যে আমাদের এই আন্দোলনের যিনি পথপ্রদর্শক ব্রজ রায়, তিনি যখন 2021 সালের 13ই মে মারা যান, এবং মৃত্যুর আগে যিনি রোগ নির্ণায়ক ময়নাতদন্ত প্যাথোলজিক্যাল পোস্টমর্টেম নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন, দৌড়ে দৌড়ে ঘুরে বেরিয়ে, যেটা করতে হবে চিকিৎসা বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, তার দেহই রোগ নির্ণায়ক ময়নাতদন্ত করা হয়। এবং তারপরে আরও 15টি দেহ রোগ নির্ণায়ক ময়নাতদন্ত করা হয়েছিল। আমাদের ধারণা, আমাদের আশা যে এই ময়নাতদন্তের মধ্য দিয়ে কোভিডের যে কারণ নিশ্চয়ই কিছুটা হেডওয়ে করা গেছে। ঠিক, আমরা ক্যাডাভার ডোনেশনের ক্ষেত্রে তখন বলছিলাম যে বিজ্ঞানের গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা মৃতদেহ ব্যবহার করতে পারি, তার একটা খুব উপযুক্ত নিদর্শন বলা যেতে পারে এই প্যাথোলজিক্যাল পোস্টমর্টেম যার কথা বললেন। এবং সত্যি কিছু কিছু আশার আলো তো আছেই, যে এই যে একটা চরম শোকের আবহ, যে একজন প্রিয়জন তার মস্তিষ্কের মৃত্যু হয়েছে, সেই অবস্থায় থেকেও তার বাবা মা বা তার পরিজনরা কিন্তু কখনো আমরা দেখছি সেই সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখাচ্ছেন এবং মনের জোর দেখাচ্ছেন, অত্যন্ত প্রশংসনীয়। হ্যাঁ, শ্রোতাদের জন্য সেটাই বলার যে এই যে একটা ভাবনা যে অন্য মানুষের মধ্যে তাদের প্রিয়জন বেঁচে থাকতে পারবেন, এইটাও যদি আপনারা ভাবেন তাহলে কিন্তু আপনারা এগিয়ে আসতে পারেন আরো বেশি। আমরা সেভাবে এগোচ্ছি, আমরা মানুষের মধ্যে নিয়ে যাচ্ছি যে মৃত্যুই শেষ কথা নয়। ঠিক। আপনার মৃত্যুর পরে আপনার অঙ্গ, আপনার টিস্যু অন্য মুমূর্ষু মানুষের শরীরে প্রতিস্থাপিত হলে তিনি নতুন জীবন ফিরে পাবেন ও আপনি তাদের মধ্য দিয়ে বেঁচে থাকবেন। এই ধারণাটাও আমরা প্রচার করার চেষ্টা করছি এবং তাতে সাড়াও পাচ্ছি। আপনার কাছ থেকে একটা দুটো খুব বাস্তব ঘটনা জানতে চাইবো, যেটা মন ছুঁয়ে গেছে শ্রোতাদের, সেটা যদি আমরা শোনাতে পারি। যেমন আমি একটা ঘটনা বলতে পারি। 2012 সালে পিন্টু মণ্ডল, চাম্পাহাটির এক ক্ষেতমজুরের ছেলে, রেনাল ফেলিওরের পেশেন্ট, তার দুটো কিডনি ড্যামেজ হয়ে যায়। পিজিতে সে ছেলে চিকিৎসাধীন ছিল, 20 বছর বয়স তখন। সেই অবস্থায় একজন মারা গেলেন।
চাকদহের, তার নাম বিমল কর্মকার। সেই আচ্ছা। বিমল কর্মকারের তখন ওখানে ছিলেন ডক্টর সৌরভ কোলে। তিনি ওই বিমল কর্মকারের ভাগ্নে, যিনি তত্ত্বাবধান করছিলেন পরিবারের পক্ষ থেকে, বললেন যে আপনার মামার ব্রেন ডেথ হয়ে গেছে, আর তো ফিরে আসার সম্ভাবনা নেই, তার অঙ্গ ব্যবহার করা যেতে পারে। তো তিনি পরিবারের সঙ্গে কথা বলে পরিবারকে রাজি করিয়ে এগিয়ে এলেন এবং বিমল কর্মকারের কিডনি নিয়ে পিন্টু এখনো বেঁচে আছে, খুব অ্যাক্টিভ লাইফ লিড করছে, পরিশ্রমের কাজই করছে। কেন ক্ষেতমজুরের সন্তান, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেনি ওর অসুস্থতার কারণে, কিন্তু যথেষ্ট পরিশ্রমের কাজ করে ও বেঁচে আছে, খুব অ্যাক্টিভ। আমাদের সঙ্গে ওর যোগাযোগ আছে, নিবিড় যোগাযোগ। বিভিন্ন কর্মসূচিতে ওকে আমরা ডাকি, নিয়ে যাই এবং লোককে বলি দেখো যে অঙ্গ প্রতিস্থাপনের মধ্য দিয়ে দিব্যি বেঁচে আছে, সক্রিয় জীবনযাপন করছে। এবং যে কথাটাই শুরুতে বলছিলাম যে মরণোত্তর অঙ্গদান, এর মধ্যে দিয়ে একজন অতি সাধারণ মানুষও অন্য অনেক মানুষের জীবনদাতা হয়ে উঠতে পারেন, এই একটা বিরাট ব্যাপার। একদম, অনেক আছে এরকম মারা গেছে, গ্রাম থেকে এসেছেন, ডাক্তারবাবুরা বলেছেন যে আপনি দেহদান করতে পারেন, চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগে, ওনারা কথা বলে রাজি হয়ে গেছেন। এমন অনেক ঘটনা আছে। আবার অনেক মানুষ অঙ্গীকার করেছেন, অনেক সেলিব্রিটি মানুষ মারা যাওয়ার পর পরিবারের পক্ষ থেকে সেই কাজ বাস্তবায়িত করা যায়নি, এমনও করছে। অর্থাৎ বৈচিত্র্যের দেশ তো আমাদের, সুতরাং এখানেও বৈচিত্র্য আছে। আমরা পরিসংখ্যানের কথা কিছুটা আগে জানলাম যে চাহিদা এবং যোগানের মধ্যে ফারাক তো একটা আছেই। একটু যদি বিদেশের নিরিখে দেখি, অন্যান্য দেশে এই অঙ্গ প্রতিস্থাপন বা অঙ্গদানের চিত্রটা কেমন? আমি দেশের কথাটাই আবার বলি। সেটা হচ্ছে যে এই যে ঘোষণা, মস্তিষ্ক মৃত্যুর ঘোষণা, এটা যদি বাধ্যতামূলক করা যেত, ঠিক, ভারতবর্ষের একটি দুটি রাজ্য ছাড়া তো বাধ্যতামূলক নয়, বাধ্যতামূলক করলে পরে অনেক বেশি প্রতিস্থাপনযোগ্য অঙ্গ আমরা পেতাম। বিদেশে ধরুন স্পেনে এই ডিক্লারেশন কম্পালসারি, শুধু তাই না, ওখানে একটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে, বেশ কয়েকটা দেশেই আছে। স্পেনে সেটা খুব সুন্দর কার্যকরী করেছে ওরা। স্পেনে পৃথিবীর সবচেয়ে বেশি অঙ্গ প্রতিস্থাপনের ঘটনা ঘটে শতাংশের হিসেবে। সেখানে কি আছে, সেখানে প্রিজিউমড কনসেন্ট আছে। প্রিজিউমড কনসেন্ট কি, যে ধরুন আমি জন্মালাম, জন্মানোর সাথে সাথে আমরা অটোমেটিক্যালি অঙ্গীকারবদ্ধ হয়ে গেলাম দেহ এবং অঙ্গদানে। তারা সমস্যা রইল না, সবাই অঙ্গীকারবদ্ধ হয়ে গেলেন, মারা গেলে যেভাবে ব্রেন ডেথ ডিক্লেয়ার হবে, অঙ্গ নিয়ে নেওয়া হবে। সাথে একটা রাইডার আছে। রাইডারটা কি, যে এটা ভালো কাজ, উৎকৃষ্ট মানবিক কাজ, কোনো সন্দেহ নেই, কিন্তু রাষ্ট্র কেন চাপিয়ে দেবে? সুতরাং রাষ্ট্র একটা অপ্ট আউট স্কিম রেখেছে। এটার ধারণাটা দিয়েছিলেন 2017 সালে, তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, রিচার্ড থ্যালার, বিহেভিয়ারাল ইকোনমিক্সে। তিনি ধারণাটা দিয়েছিলেন যে সামান্য একটু যদি পরিবর্তন করা যায় একটা পলিসিতে, তাহলে আমি সামান্য পরিবর্তনের রেজাল্ট হিসেবে ব্যাপক সাফল্য পেতে পারি। এবং এখানেও তাই, ব্যাপক সাফল্যটা এসেছে কিভাবে, যে এটা করা হলো প্রিজুম কনসেন্ট, আবার সাথে সাথে অপ্ট আউট করা হলো। অর্থাৎ কারো যদি মনে হয় যে আমি দিতে ইচ্ছুক নই, আমি দান করতে ইচ্ছুক নই, তিনি সেটা সেই স্বাধীনতাটা থাকবে। রেজাল্ট কি হচ্ছে, রেজাল্ট হচ্ছে 0.5% বা তার চেয়েও কম যারা অপ্ট আউট করেন। 99.5%-এর ওপর তারা অঙ্গীকারবদ্ধ হয়ে থাকেন। ফলে সে দেশে ডিক্লারেশন তো ম্যান্ডেটরি, কোনো অসুবিধা নেই সংগ্রহ করতে, এবং প্রতিস্থাপনের ঘটনা অনেক বেশি ঘটে। এটা যদি আমাদের দেশে আমরা চালু করতে পারি, তার জন্য দরকার সচেতনতা। যে আপনি যদি এখন বলেন যে আমি স্পেনের মতো প্রিজুম কনসেন্ট চালু করব, তার একটা চেষ্টা হয়েও ছিল আসলে, মানে ক্ষেত্রটা প্রস্তুত না থাকলে সেই জিনিসটা ঠিক তাই এই ক্ষেত্র প্রস্তুত করার কাছেই সরকার, বেসরকারি সংস্থা, নানান স্বেচ্ছাসেবী সংগঠন, গণসংগঠন, বিজ্ঞান সংগঠন, জনপ্রতিনিধি সবাই মিলে যদি এগিয়ে আসতে পারেন, তাহলে এই ক্ষেত্রটা তৈরি হয়। আমরা চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নত শিখরে আমরা তাহলে পৌঁছতে পারি। অবশ্যই। এবং আমার মনে হয় হয়তো ছোটবেলা থেকে স্কুল বা কলেজ, সেই তাদেরও পাঠ্যক্রমের মধ্যেই যদি কোনোভাবে যুক্ত করা যায় বা তাদের সচেতনতামূলক আরো একটু ধাপ নেওয়া যায়, অবশ্যই আমরা সামনে একটা
ভালো দিন ভালো নিশ্চয়ই সময় পাবো নিশ্চয়ই নিশ্চয়ই এবং সবচেয়ে বড় কথা অনেক মানুষ তাদের নতুন জীবন পাবেন, নিশ্চয়ই অনেক মানুষ তাদের দৃষ্টি পাবেন। দৃষ্টি পাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। শুনলেন মরণোত্তর অঙ্গ ও নেত্রদান এই বিষয়ে সমাজকর্মী, মরণোত্তর অঙ্গদান আন্দোলন কর্মী সুদীপ্ত সাহা রায়ের সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা দেবশ্রী ঘোষ।